জুড়ে 3টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতেই পারে যে গোটা দেশে 3টি বিধানসভার উপনির্বাচন, এ কি এমন খবর যেখানে তো সরকারেরও পরিবর্তন হবে না, তাও মাত্র 3টি আসন। কিন্তু তাৎপর্যটা অন্য জায়গায়। যে 3টি রাজ্যে উপনির্বাচন হয়েছিল সেই 3টি রাজ্যই হলো বিজেপি শাসিত রাজ্য, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার এবং নতুন নতুন ঝুম্মা বিজেপি রাজ্য নয়, দীর্ঘদিনের বিজেপি শাসিত রাজ্য। এবং সেই 3টি রাজ্যের একটি করে কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, যার ফলাফল বেরিয়েছিল। এবং তাৎপর্যটা আরও গুরুত্বপূর্ণ, যেখানে 3টি রাজ্যের উপনির্বাচনের মধ্যে 2টি রাজ্যে জয়লাভ করেছে বিজেপি বিরোধী দলগুলি এবং একটি রাজ্যে বিজেপি তাদের আসন ধরে রেখেছে, তবে মার্জিন ও ভোট শতাংশ অনেকটাই কমে গিয়েছে। এবং এমন ফলাফল সামনে আসতেই দেশ জুড়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলা বলি শুরু করে দিয়েছেন বা নিজেদের মতো যুক্তি খাড়া করছেন, এই 3 উপনির্বাচনের ফলাফলই নাকি বিজেপির শেষের শুরুর দেওয়ালটা লিখে দিয়েছে। সত্যি কথা বলতে আমি অত বড় বোদ্ধা বা বিশেষজ্ঞ নই, তবে এটা ঠিক, উপনির্বাচনে সাধারণত শাসক দলই জয়লাভ করে। সেই জায়গায় দুটি কেন্দ্রে পরাজয়, এটা বিজেপির শেষের শুরু কিনা বলতে পারবো না, তবে এটা অবশ্যই 29 লোকসভা নির্বাচনের আগে বিজেপির জন্য একটা অশনি সংকেত তো বটেই। আর ঠিক সেই জায়গা থেকেই এই আলোচনা। সম্প্রতি দেশ জুড়ে নিট কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের জন্য আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির ব্যানারে জেনজিদের উত্তাল আন্দোলন। শর্ত মেনে সেই আন্দোলন থেমেছে বটে, কিন্তু ছাইয়ের নিচে আগুনটা এখনো দগদগে। ফলে এই উপনির্বাচনের ফলাফলের সঙ্গে কি জেনজিদের সেই আন্দোলনের কোথাও কোনো সংযোগ আছে? এই উপনির্বাচনের ফলাফল যেখানে বিজেপির বিপর্যয় ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই, সেটা কি জেনজি আন্দোলনের সাইড এফেক্ট? আমরা বোঝার চেষ্টা করব। কোন 3 বিজেপি শাসিত রাজ্যে উপনির্বাচন হয়েছিল যার ফলাফল আজকের বাইরে এসছে এবং সেখানে গেরুয়া শিবির কার্যত ধরাশায়ী হয়েছে? ভেবে দেখুন তো, দিল্লি যন্তর মন্তরের বাইরে জেনজি আন্দোলনের আঁচ সবচেয়ে বেশি কোন রাজ্যে ছড়িয়েছিল? হ্যাঁ, প্রথমেই যে রাজ্যটির নাম মনে আসে সেটি হলো বিহারের পাটনা। আর সেখানেই বাঁকিপুর উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে বিজেপি প্রশান্ত কিশোরের কাছে হেরে গিয়েছে। আরও একটি রাজ্য বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, যেখানে কৃষক আন্দোলনে উত্তাল হয়েছিল এবং জেনজি নিট আন্দোলনও ব্যাপক দানা বেঁধেছিল, সেই মধ্যপ্রদেশের দতিয়াতেও বিজেপির পরাজয় ঘটেছে। আরও একটি কেন্দ্র যেটা ভারতবর্ষের মধ্যে বিজেপির সবচেয়ে বড় ঘাঁটি বা আঁতুরঘর, গুজরাটের মঞ্জুলপুরেও উপনির্বাচন হয়েছিল। এখানে বিজেপি প্রার্থী জিতলেও ভোট শতাংশ এক ধাক্কায় অনেকটাই কমেছে, খুব স্বাভাবিকভাবে মার্জিনটাও কমে গিয়েছে আগের তুলনায়। এবং গুজরাটেরও বেশ কিছু জায়গায় জেনজি আন্দোলনের প্রভাব পড়েছিল। ফলে এই 3 বিজেপি রাজ্যের উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যারা দাবি করছেন বিজেপির শেষের শুরু, তাদের দাবি যে একেবারে অমূলক সেটা বলা যাবে না। আবার এটাও ঠিক, এই 3টি উপনির্বাচনের ওপর ভিত্তি করে এত তাড়াতাড়ি গেল রব তোলার সময়টা মনে হয় এখনো আসেনি। এবারে আমি একটু রাজ্য ও সেই রাজ্যের উপনির্বাচনের কেন্দ্র ধরে একটু ফলাফলের বিশ্লেষণে যাই, সেখান থেকেও কিছু পলিটিক্যাল আউটপুট আমরা পেতে পারি। সেটা হলো এই 3 রাজ্যের 3 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে দেশ জুড়ে যে কেন্দ্রটির দিকে সকলের নজর ছিল সেটা হলো বিহারের বাঁকিপুর কেন্দ্র। কেন এই কেন্দ্রটি নিয়ে এত আলোচনা? কারণ 1995 সাল থেকে 2026 টানা 30 বছরেরও বেশি সময় ধরে এই কেন্দ্রে, অর্থাৎ যখন বিহারে সেভাবে বিজেপি নিজেদের প্রতিষ্ঠিত করতে বা মেলে ধরতে পারেনি, তখন থেকে এই বাঁকিপুর কেন্দ্রটি বিজেপির দখলে। আর শেষ 4টে নির্বাচনে তো এখান থেকে কে জয়ী হতো জানেন?
ঠিক ধরেছেন, এখান থেকে জিততেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি, অর্থাৎ সর্বভারতীয় বিজেপির সবচেয়ে শীর্ষ পদাধিকারী নীতিন নবীন। তিনি এই বাঁকিপুর কেন্দ্র থেকে ব্যাক টু ব্যাক 4 বার বিধায়ক হয়েছেন। সম্প্রতি তিনি রাজ্যসভায় গিয়েছেন বলে এই কেন্দ্রটি ফাঁকা হয় এবং এখানে উপনির্বাচন হয়। এবং এই বাঁকিপুর কেন্দ্রটি একেবারে পাটনা সংলগ্ন, অর্থাৎ শহুরে এলিট ক্লাস উচ্চবর্ণ মানুষের বসবাস। সেই জায়গায় বিজেপি কার্যত মুখ থুবড়ে পড়ল, যেখানে মাত্র কয়েক মাস আগে বিহারে প্রথমবার বিজেপি তাদের মুখ্যমন্ত্রী পেল। সেই জায়গা থেকে এমন একটি কেন্দ্রে বিজেপির ধরাশায়ী হওয়াটা অবশ্যই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং এখানে কে জিতলো জানেন? প্রশান্ত কিশোর। হ্যাঁ, ঠিক ধরেছেন, ভোট কুশলী পিকে। জনসুরজ পার্টি কয়েক মাস আগে হয়ে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি মাত্র 3.5% ভোট পেয়েছিল। সবকটি আসনে প্রার্থী দিয়েছিল, একটি আসনেও জিততে পারেনি। যদিও প্রশান্ত কিশোর নিজে ভোটে দাঁড়াননি, এবার কিন্তু বাঁকিপুরে তিনি নিজে ভোটে দাঁড়ালেন। তিনি যেমন প্রথমবার বিধায়ক নির্বাচিত হলেন এবং তার হাত ধরে বিহারে জনসুরজ পার্টির সূর্যোদয় হলো। বুঝতে পারছেন, এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই উপনির্বাচনের ফলাফল। নীতিন নবীন সর্বভারতীয় বিজেপির সভাপতি, বুঝতে পারছেন, তার কেন্দ্রে পরাজয় বিজেপির। শেষ 35 বছরে এই প্রথমবার, তাও বিহারে বিজেপির প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে। উপনির্বাচনের জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ভোট কুশলী প্রশান্ত কিশোর কি বলছেন, তার জয়ের কারণ কি বা বিজেপির পরাজয়ের কারণটাই বাকি। চলুন শুনি। पहला काम क्या होगा सर जीतने जीत के बाद? भाई पहला काम बस यही है कि बांकीपुर की जनता ने जो आशीर्वाद दिया है, अपनी ओर से जो हो सकेगा बांकीपुर में सुधार का प्रयास करेंगे। अगले 2-3 महीने में आपको वो चीज दिखेंगी भी। मैं कोई बहुत बड़ी बड़ी बात बोलना नहीं चाहता हूँ। मेरे विधायक बनने से बांकीपुर बेंगलोर नहीं बनेगा, लेकिन यहाँ पर आपको कुछ सुधार होता अगले 2-3 महीने में दिखेगा। बड़ी बात यह है कि ये चुनाव बांकीपुर के नाली गली पर नहीं लड़ा गया है। ये चुनाव लड़ा गया है कि बिहार का नेतृत्व किसके हाथ में होना चाहिए, और बांकीपुर की जनता ने ये संदेश दिया है भाजपा के नेतृत्व को कि भाई आप अच्छे आदमी को बिहार का मुख्यमंत्री बनाए। ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं। किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए। अच्छे आदमी को बनाइए ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। बांकीपुर की जनता की जीत है, और जैसा कि चुनाव प्रचार के दौरान हम लोगों ने जो बात रखी थी, ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं। किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए। अच्छे आदमी को बनाइए ताकि बिहार में भी शिक्षा हो, बिहार में भी बच्चों के लिए रोजगार हो, बिहार के बच्चों को भी बाहर मजदूरी करने न जाना पड़े। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। बाकी विधायक जीतना हारना ये तो राजनीति है, चलता रहता है। जिन लोगों ने मत दिया उनका धन्यवाद कर रहे हैं, जिन्होंने मत नहीं दिया है उनको यही कहेंगे कि आपसे आपका विश्वास जीतने के लिए और मेहनत और प्रयास करेंगे। लेकिन महत्वपूर्ण बात यह है कि बिहार को अच्छा नेतृत्व मिलना चाहिए, बिहार सुधरना चाहिए। बिहार में बच्चों को रोजगार कैसे हो, पलायन कैसे बंद हो, एकमात्र यही उद्देश्य है। हम लोग को विधायक बन के ठेका पट्टा नहीं करना है, एक और एकमात्र उद्देश्य है, चाहते हैं कि बिहार में बेहतरी हो। बिहार में भी सिर्फ 5 किलो अनाज के नाम पर, जाति के नाम पर, धर्म के नाम पर वोट न मांगा जाए। अगर 25 MP गुजरात से जीत कर गए हैं, प्रधानमंत्री बनाने में मोदी जी को गुजरात के लोगों ने योगदान किया है, तो बिहार के भी 13 करोड़ लोगों ने आंख बंद करके मोदी जी को वोट दिया है। तो जितनी चिंता उनको गुजरात की है, उतनी थोड़ी चिंता उनको बिहार की भी करनी चाहिए। बिहार के जो 1 करोड़ से ज़्यादा बच्चे बाहर मजदूरी कर रहे हैं, उनकी चिंता होनी चाहिए। बिहार के लिए कोई एक स्पेशल प्रोग्राम बनाना चाहिए ताकि बिहार से पलायन बंद हो। আপনারা শুনলেন বিহারের বাঁকিপুর কেন্দ্রে
একেবারে সর্বভারতীয় বিজেপির সভাপতি নীতিন নবীনের ফেলে যাওয়া আসন বা কেন্দ্রটি ছিনিয়ে নিল বিজেপি বিরোধী একটি নবাগত দল। এবং প্রশান্ত কিশোর তার প্রাথমিক প্রতিক্রিয়া যা বলার বললেন, নরেন্দ্র মোদী অমিত শাহদের একটা বার্তা দিলেন। এবার আমি আসি মধ্যপ্রদেশের দতিয়ায়। এই কেন্দ্রটি কংগ্রেসের হাতেই ছিল, অর্থাৎ 2023 শেষ নির্বাচনে কংগ্রেসেরই বিধায়ক নির্বাচিত হয়েছিল এই কেন্দ্রে। দুর্নীতির দায়ে সেই বিধায়কের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার পর এখানে উপনির্বাচন হয়। ভেবে দেখুন, একজন বিধায়ক, কংগ্রেসি বিধায়ক, দুর্নীতির দায়ে তার বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছিল, কিন্তু সেই কেন্দ্রের মানুষ বিজেপিকে ভোট না দিয়ে কংগ্রেস প্রার্থীকেই ভোট দিলেন। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট বলে মনে হয়েছে। এবং গুজরাট বিজেপির আতুর ঘর, সেখানে মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, কিন্তু সেখানে কংগ্রেস হারলেও 12% ভোট বাড়িয়ে নিয়েছে। এটাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তো দর্শক বন্ধুরা, এই ছিল জেনজি আন্দোলনের পর প্রথম দেশ জুড়ে 3টি বিজেপি শাসিত রাজ্যের উপনির্বাচনের ফলাফল। আর সেই ফলাফল প্রকাশ্যে আসার পরই ব্যাকফুটে গেরুয়া শিবির। অনেকেই বলছেন এই জায়গা থেকেই নাকি বিজেপির শেষের শুরু। তবে আমি আরো একবার বলছি, এখনই হয়তো বিজেপির মতো দলকে আন্ডার এস্টিমেট করা বিরোধীদের পক্ষে ঠিক হবে না। এখনই এত তাড়াতাড়ি বিজেপি গেল রব তোলাটাও হয়তো বিরোধীদের জন্য বোকামি হবে। তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।